আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। এ পর্যায়ে ইংরেজি ডাইজেস্ট ৪ নম্বর আমরা আলোচনা করব। অর্থাৎ এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো আপনারা পাবেন সেই নিয়মগুলোই থেকে কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রিপিট কোশ্চেন আসবে। অর্থাৎ রুলস রিপিট হবে বাট ওয়ার্ডগুলো সেন্টেন্সগুলো কিন্তু রিপিট হবে না। চলুন শুরু করি। এখানে প্রথম প্রশ্ন হলো, আমি তাকে ২ বছর যাবৎ চিনি। অর্থাৎ এটির ইংরেজি ট্রান্সলেশন জানতে চাওয়া হয়েছে। দেখুন, প্রশ্নে প্রদত্ত বাক্যটি এটি একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। কিন্তু ইংরেজিতে কিছু ভার্ব রয়েছে যেগুলো কন্টিনিউয়াস টেন্স কখনো হয় না। তাহলে কি হচ্ছে, যেগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না সেই রকম ভার্ব কিগুলো, যেমন হলো নো, যেমন হলো যে নো, আমি লিখে দিচ্ছি নো। তারপরে হলো যেমন হচ্ছে আপনার লাইক, নো লাইক, তারপরে ফিল। এই ভার্বগুলোর কখনো কিন্তু আপনার কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। তাই প্রশ্নে প্রদত্ত বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করার সত্ত্বেও এখানে সঠিক উত্তর হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। অর্থাৎ খ নাম্বার দেখুন, আই হ্যাভ নন হার ফর 2 ইয়ার্স। অর্থাৎ আমি তাকে ২ বছর যাবৎ চিনি। আমাদের চ্যানেলে যারা নতুন ভাই এবং বোনেরা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ১৯তম শিক্ষক নিবন্ধনে সার্কুলার হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ফ্রি ফাইনাল মডেল টেস্ট এবং সাজেশন আপনাদেরকে দিব, যেখান থেকে প্রায় 40% কোশ্চেন হুবহু কমন পাওয়ার নিশ্চয়তা রয়েছে এবং বাকি প্রশ্নগুলো বিভিন্ন বিগত সালের যে প্রশ্ন ব্যাংক রয়েছে সেখান থেকে কিন্তু কমন পাবেন। এখানে দেখুন, সূর্য উঠেছে। সূর্য উঠেছে এটির সঠিক ট্রান্সলেশন হলো দি সান ইজ আপ। অর্থাৎ দি সান ইজ আপ, অর্থাৎ সূর্য উঠেছে এটি কিন্তু বোঝায়। এরপরে দেখুন, সে গতকাল বাড়ি এসেছে এটির ইংরেজি ট্রান্সলেশন জানতে চাওয়া হয়েছে। প্রদত্ত বাক্যটিতে কিন্তু দেখুন গতকাল শব্দটি রয়েছে, আর আমরা জানি গতকাল কথাটি বিদ্যমান থাকলে এটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। অর্থাৎ গতকাল শব্দটি এটি একটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো যে সাবজেক্ট প্লাস পাস্ট, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম তারপরে কিন্তু অবজেক্ট। এখানে দেখুন যে সাবজেক্ট কাম কেম কাম, অর্থাৎ কাম কেম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে কি রয়েছে অবজেক্ট। এটি কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ হি কেম হোম ইয়েস্টারডে, অর্থাৎ সে গতকাল বাড়ি এসেছে। মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম, এটি সঠিক ইংরেজি বাক্য কি হবে? দেখুন, প্রশ্নে দেখেছিলাম কথাটি থাকায়, অর্থাৎ দেখেছিলাম এটি থাকায় এটি মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে অপশন ক নাম্বারে দেখুন, অপশন ক ভুল। এটি কারণ হলো বাক্যটির অনুবাদ হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে এটি কিন্তু রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, এজন্য কিন্তু এটি বাক্যটি ভুল রয়েছে। এরপরে দেখুন, এখানে অপশন খও কিন্তু ভুল, কারণ এখানে রাস্তার পাশে বোঝাতে মূলত অন দ্য রোড ইউজ করা হয়, অন দ্য রোড ব্যবহার করা হয়েছে, এটি একটি ভুল। অর্থাৎ অন দ্য রোড এটি কিন্তু ভুল। এবং এরপরে আমরা জানি যে রাস্তার পাশে শব্দটির ইংরেজি হলো বিসাইড। রাস্তার পাশের বোঝাতে মূলত, অর্থাৎ এখানে রাস্তার বা পথের পাশে এখানে দেওয়া হয়েছে, তাহলে এখানে কিন্তু রাস্তার পাশে মূলত বোঝাতে কিন্তু বিসাইড ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে গ নাম্বার, যে আই স দ্য গার্ল বিসাইড দ্য রোড টু দ্য সেল দি ফ্লাওয়ার্স। এখানেও কিন্তু বিসাইড রয়েছে। দেখুন, আহ, এখানে অপশন ঘ ভুল, কারণ এখানে সি ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এখানে দেখুন যে সি ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, এজন্য কিন্তু এটিও ভুল। এরপরে দেখুন, মোস্তারিরা ৪ বোন। এখানে বলছে মোস্তারিরা ৪ বোন। মোস্তারিরা ৪ বোন দ্বারা বলতে বোঝানো হয়েছে মোস্তারি এবং তার বোনেরা মিলে ৪ জন। অর্থাৎ মোস্তারি সহ কিন্তু ৪ জন এটি বোঝানো হয়েছে। খেয়াল রাখা দরকার, মোস্তারির ৪ বোন আছে এই কথা বলেনি কিন্তু। তাই এখানে সঠিক উত্তর হবে যে মোস্তারি অ্যান্ড হার সিস্টার্স আর 4 ইন নাম্বারস। এরপরে দেখুন, লক্ষ্মী আজ স্কুলে আসেনি, এটি সঠিক ট্রান্সলেশন। যে কাজ বা ঘটনা মাত্রই শেষ হয়েছে বা কিছু সময় আগে শেষ হয়েছে, যার ফল এখনো বিদ্যমান রয়েছে, অর্থাৎ এরূপ বোঝাতে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো যে লাক্সেমি, অর্থাৎ কি এখানে হচ্ছে যে লক্ষ্মী হ্যাজ নট যে কাম টু স্কুল টুডে। এরপরে দেখুন,
ইট ইজ রিয়েলি এ বেস্ট কোয়েশ্চেন। এটির সঠিক ট্রান্সলেশন কি? দেখুন, এটির সঠিক ট্রান্সলেশন হলো যে এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন। এটি কিন্তু সঠিক ট্রান্সলেশন। আমরা জানি যে এইখানে যে ভেক্সড ওয়ার্ডটি রয়েছে, এই ভেক্সড অর্থ হলো বিরক্তিকর। এরপরে দেখুন, দি ক্লাউডস রোল্ড অ্যাওয়ে। দি ক্লাউডস রোল্ড অ্যাওয়ে, এখানে দেখুন মেঘ চলে যাওয়া অর্থে বা মেঘ কেটে যাওয়া অর্থে সাধারণত দি ক্লাউডস রোল্ড অ্যাওয়ে এটি ব্যবহৃত হয়, অর্থাৎ এখানে মেঘ কেটে গেল, এক্ষেত্রে কিন্তু এটি সঠিক। এরপর দেখুন, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আমরা জানি এটি একটি প্রবাদ বাক্য। এটির সঠিক উত্তর হলো যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। সাথী ইজ নন টু মি, এটির সঠিক ট্রান্সলেশন দেখুন, সাথী ইজ নন টু মি, এটির সঠিক ট্রান্সলেশন হলো যে সাথী আমার পরিচিত। অর্থাৎ নন শব্দটি, এই নন শব্দটির একাধিক অর্থ রয়েছে, তবে এখানে বাক্যের অর্থের বিবেচনায় নন অর্থ পরিচিত। এরপরে দেখুন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, ছোটবেলা থেকে আপনারা এটি জেনে আসছেন। এগুলো আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব নিবন্ধনের বিগত সালের প্রশ্ন, তাই এগুলো কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট রয়েছে। অর্থাৎ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন এটির সঠিক একটি প্রবাদ বাক্য, যে সময় ও স্রোত জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এরপরে দেখুন, ডোন্ট ক্রাই ডাউন ইওর এনিমি, অর্থাৎ এটির সঠিক বাংলা অনুবাদ হলো অর্থাৎ এটি হবে যে শত্রুকে খাটো করে দেখো না, শত্রুকে খাটো করে দেখো না। এরপরে দেখুন, সার্টেনলি আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, এটিকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। দেখুন এটির কমপ্লেক্স আমরা করব এখন। এখানে অর্থাৎ কোনো বাক্যে সার্টেনলি অথবা শিওরলি, অ্যাবসোলিউটলি, অর্থাৎ এই সার্টেনলি আপনার হচ্ছে শিওরলি বা অ্যাবসোলিউটলি ইত্যাদি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করার সময় দুটি ক্লজ বা খণ্ডবাক্য তৈরি করতে হয়, আমরা জানি। এখানে সার্টেনলিকে ইট ইজ সার্টেন এবং দ্যাট যোগে অপর ক্লোজ লেখা হয়েছে। এখানে দেখুন যে সার্টেনকে যে ইট ইজ সার্টেন, অর্থাৎ এই সার্টেনলিকে অর্থাৎ ইট ইজ সার্টেন এবং দ্যাট যোগে পরের ক্লোজটি লেখা হয়েছে, অর্থাৎ এখানে এটি সঠিক উত্তর যে ইট ইজ সার্টেন দ্যাট আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ। এরপরে দেখুন, আই হ্যাড এ নাইস ড্রিম লাস্ট নাইট, এটিকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে দেখুন প্রশ্নে প্রদত্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অর্থাৎ আই হ্যাড এ নাইস ড্রিম, আই হ্যাড এ নাইস ড্রিম লাস্ট নাইট, অর্থাৎ প্রশ্নে প্রদত্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে কি বসবে? ডিড বসবে। ডিড প্লাস সাবজেক্টের মূল ভার্ব, অর্থাৎ ডিড প্লাস সাবজেক্টের মূল ভার্ব, অর্থাৎ এখানে কিন্তু ডিডেন্ট হবে না, অর্থাৎ এখানে সঠিক উত্তর প্রথমে নিয়ম অনুযায়ী কিন্তু খ নম্বর সঠিক উত্তর, অর্থাৎ ডিড নট আই হ্যাভ এ নাইস ড্রিম লাস্ট নাইট। এরপরে দেখুন, অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এখানে এটিকে সিম্পল করতে বলা হয়েছে। আমরা জানি যে দো অথবা অলদো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার নিয়ম হলো দো বা অলদোর পরিবর্তে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ বসে। এখানে এরপরে হলো সাবজেক্টের পসেসিভ কেস মাই বা হিজ অথবা হার বা ইটস বসবে। এখানে দেখুন এই দো অলদোর পরিবর্তে এখানে ডিসপাইট বসেছে, ডিসপাইটের পরে কি বসবে? অর্থাৎ সাবজেক্টের পসেসিভ ফর্ম, অর্থাৎ এখানে সাবজেক্ট অর্থাৎ হি এর পসেসিভ ফর্ম হলো যে হিজ, এরপরে হিজ বসেছে। এরপরে দেখুন নাউন বসবে, অর্থাৎ পোভার্টি, এরপরে কি বাকি অংশ, অর্থাৎ তাহলে কি এটি কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখুন, ইট বার্নস দ্য পেট্রিস্ট অফ অ্যানিউড, এটিকে পজিটিভ করতে বলা হয়েছে। দেখুন এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এখানে সাবজেক্ট বাঞ্চ হচ্ছে ভার্ব, তারপরে দা প্লাস যে পেট্রিস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, যেমন বাক্যকে পজিটিভ পরিবর্তন করার নিয়ম হলো এখানে দেখুন যে নো আদার বসবে প্রথমে, দেখুন এখানে সবটিতে নো আদার রয়েছে, অর্থাৎ নো আদারের পরে মূলত সিঙ্গুলার নাউন হবে। এখানে সিঙ্গুলার নাউন দেখুন যে উড, সবগুলোতে কিন্তু সিঙ্গুলার নাউন রয়েছে। তারপরে নিয়ম হলো ভার্ব বসবে, তারপরে হলো ভার্ব বসেছে দেখুন বাঞ্চ, এরপরে দেখুন ভার্বের পরে অ্যাস যোগ
পজিটিভ ডিগ্রি বসবে। এরপরে শুধুমাত্র এখানে অ্যাস রয়েছে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর। এরপর দেখুন, দেয়ার ইজ ওনলি এ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা, এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। দেখুন, ওয়ানলি দ্বারা যদি সংখ্যা বোঝায়, এই ওয়ানলি দ্বারা যদি সংখ্যা বোঝায়, তবে এর পরিবর্তে নোট মোর দ্যান অথবা নট লেস দ্যান কিন্তু ব্যবহৃত হয়, আমরা জানি। ওয়ানলি দ্বারা যেহেতু হাই স্কুলের সংখ্যা বোঝাচ্ছে, তাই এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার। এখানে দেখুন, দেয়ার ইজ নট মোর দ্যান, অর্থাৎ ওয়ানলি দ্বারা সংখ্যা বোঝালে নোট মোর দ্যান বসে, অর্থাৎ এ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা, এটি সঠিক উত্তর। এরপরে দেখুন, আখি মিসড দ্য ট্রেন, এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। দেখুন, পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে নেগেটিভ করতে প্রথমে সাবজেক্ট প্লাস ডিড নট বসবে, অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস আখি সাবজেক্ট, তারপরে কিন্তু ডিড নট রয়েছে, অর্থাৎ নিয়ম অনুযায়ী কিন্তু ডিড নট পর্যন্ত এখানে 3টি বাক্যই রয়েছে। এরপরে কি হবে দেখুন, এরপরে হবে মূল ভার্বের বেস ফর্ম, অর্থাৎ অর্থাৎ তারপরে যথাযথ বিপরীত শব্দ বসবে। এখানে মূল ভার্বের বেস ফর্ম কি, যে ক্যাচ, তারপরে কি দ্য ট্রেন, অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম হলো ক্যাচ, অর্থাৎ এখানে সঠিক উত্তর আখি ডিড নট ক্যাচ দ্য ট্রেন। এরপরে দেখুন, আই নিউ হিজ নেম, এটিকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। এ ধরনের সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এখানে হট, হু, হুইস, হট, দ্যাট ইত্যাদি কিন্তু বসে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি রিলেটিভ প্রোনাউন বসবে। দেখুন, সাবজেক্ট ভার্ব রিলেটিভ প্রোনাউন, তারপরে কিন্তু আপনার সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব বসবে, এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বসবে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হলো যে আই নিউ হোয়াট হিজ নেম ওয়াজ। এরপরে দেখুন, উই শ্যাল নট সি হিজ লাইক এগেন, হেয়ার লাইক ইজ অ্যান, অর্থাৎ এখানে এই বাক্যটিতে লাইক শব্দটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। দেখুন, প্রশ্নে প্রদত্ত বাক্যটির অর্থ আমরা জানি নেই। এখানে উই শ্যাল নট সি হিজ লাইক এগেন, এখানে অর্থ দাঁড়াচ্ছে যে আমরা পুনরায় তার পছন্দ দেখব না, তারা হচ্ছে এগেন, অর্থাৎ সামনে তার, এখানে শ্যাল নট সি হিজ লাইক, তার পছন্দ দেখবে না পুনরায়। এটি ইংরেজিতে লাইক শব্দটিকে বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহৃত হয়, তবে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার ইত্যাদি প্যাসিভ অ্যাডজেক্টিভের পর সবসময় নাউন হয়। এখানে যেহেতু হিজ রয়েছে, তাহলে এর পরের শব্দটি কি হবে, নাউন হবে। আমি আবারও বলছি যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার ইত্যাদি প্যাসিভ অ্যাডজেক্টিভের পর সবসময় নাউন হয়, তাহলে সঠিক উত্তর হবে নাউন। এরপরে দেখুন যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম নো, নো শব্দটির নাউন ফর্ম কি। আমরা জানি নো নিজেই একটি ভার্ব, যার অর্থ হলো কি জানা বা চেনা বা পরিচিতি ইত্যাদি। নো এর নাউন ফর্ম হলো নলেজ, কি নলেজ, অর্থ জ্ঞান, অবগত বা পরিচয়। এরপর দেখুন যে কি শাহেদ ডিড নট জয়েন দ্য আর্মি, হেয়ার দ্য আর্মি, হেয়ার কোন ধরনের নাউন, হেয়ার আর্মি, এখানে আর্মি শব্দটি কোন ধরনের নাউন সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে নাউন দ্বারা সমষ্টিবাচক কিছুকে নির্দেশ করে তাকে কালেকটিভ নাউন বলে। এখানে আর্মি দ্বারা যেহেতু সকল সৈন্যদলকে বোঝাচ্ছে, তাহলে কিন্তু এখানে আর্মি হলো একটি কালেকটিভ নাউন। এরপরে দেখুন, দি রোড রানস ড্যাশ হিল অ্যান্ড প্লেন, এখানে দেখুন বাক্যটিতে শূন্যস্থানে অ্যাক্রস বসবে, কারণ কোনো কিছু, অর্থাৎ এই অ্যাক্রস বসবে কারণ কোনো কিছুর ভিতর দিয়ে বোঝাতে অ্যাক্রস বসে, অর্থাৎ দি রোড রানস অ্যাক্রস হিল অ্যান্ড প্লেন। এরপরে দেখুন যে পিয়া হ্যাজ স্লেপ্ট ওনলি 3 আওয়ার্স, হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ওয়ানলি হেয়ার, এখানে ওয়ানলি শব্দটি আসলে কি হিসেবে ব্যবহৃত হয়েছে সেটি জানতে চাওয়া হয়েছে। আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এবং অ্যাডভার্ব সাধারণ নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে। এই নিয়মটি আপনারা জেনে রাখুন, এটি অনেক রিপিট কোশ্চেন হয়। দেখুন,
যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর নাউন বা প্রোনাউন ছাড়া বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করলে তাকে বলা হয় কি অ্যাডভার্ব। এখানে যেহেতু ওয়ানলি শব্দটি থ্রি অ্যাডজেক্টিভকে থ্রি অর্থাৎ ওয়ানলি শব্দটি এই থ্রি অর্থাৎ অ্যাডজেক্টিভ শব্দটিকে মডিফাই করেছে বিধায় এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ এটি নাউন বা প্রোনাউনকে মডিফাই করেছে, এজন্য এটি একটি অ্যাডজেক্টিভ। আর যদি এই নাউন বা প্রোনাউনকে মডিফাই না করে তাহলে কিন্তু সেটা হয় অ্যাডভার্ব। এরপরে দেখুন, এ প্যারাগ্রাফ হ্যাজ ড্যাশ ইম্পর্টেন্ট পার্টস ইন এ সিঙ্গেল প্যারা। এখানে কি হবে, আমরা জানি যে একটি প্যারাগ্রাফ অর্থাৎ একটি প্যারাগ্রাফের একটি সিঙ্গেল প্যারা এর ভিতরে তিনটি পার্ট বা প্রধান অংশ থাকে, অর্থাৎ একটি প্যারাগ্রাফ হ্যাজ থ্রি ইম্পর্টেন্ট পার্টস ইন এ সিঙ্গেল প্যারা, অর্থাৎ একটি প্যারাগ্রাফের একটি প্যারার মধ্যে তিনটি প্রধান অংশ থাকে। এই ছিল আজকের আমাদের ডাইজেস্ট নাম্বার 4। এরপরের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।